ভগবান শিবের শহর বেনারস, যেখানের প্রতিটি অলিতে গলিতে ভগবান শিবের বসস্থান। আর এখানেই আছে সেই দশাশ্বমেধ ঘাট, যেখানে সন্ধ্যা আরতি দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে আগত ভক্তদের সমাগম ঘটে। আর এখানের প্রতিটি ঘাটের মধ্যে লুকিয়ে আছে অজানা ইতিহাস। সেই সমস্ত কিছু জানবার জন্য আর দেখার জন্য আমিও বেরিয়ে পড়লাম আজ। আমার এই বারাণসী ট্যুরের এবারে 2 রাত্রি 3 দিনে সমস্ত কিছু ঘুরে দেখব। হর হর মহাদেব। অনেকদিন পরে চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। এখন আছি আমি হাওড়া স্টেশনে, আর তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি আজকে কোথায় যেতে চলেছি। রাইট নাও সময় এখন বাজে ঘড়িতে ওই 7:40 মতন। আমি আছি এখন হাওড়া স্টেশনে, আর এখান থেকেই আমি আজকে যাব দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত। আর এখান থেকে দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত যাব, তার কারণ একটাই কারণ, এখান থেকে আজকে যাচ্ছি আমি বারাণসী। অনেকদিন ধরেই যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু যাওয়া হয়নি। অবশেষে ফাইনালি মহাদেবের ডাক এসেছে, তাই জন্য আজকে যাব। আর এখান থেকে আমি যে যাব, আজকের আমার এখান থেকে ট্রেন আছে নেতাজি এক্সপ্রেস, যেটা ছাড়ে রাত্রিরের হচ্ছে 9:55-তে। এখন আমার হাতে অনেক টাইম আছে, আমি চলে আসলাম অ্যাডভান্স, যেহেতু আমি অনেক দূরে থাকি, কৃষ্ণনগরে থাকি, তাই ওখান থেকে এখানে আসতে অনেক টাইম লাগে। তাই আমি চলে এসেছি, অনেক সময় আছে, এখন চলে এসেছি। আর এখান থেকে নেতাজি এক্সপ্রেস ছাড়বে রাত্রি 9:55, আর আমাদের দীনদয়াল উপাধ্যায় পৌঁছে দেবে ওই সকাল 8টা মতন। আর ওখান থেকে অটোতে করে যাব বারাণসীতে। সমস্ত কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যে আজকের এই যে ট্যুরটা করছি প্রায় 2 রাত্রি 3 দিনের, তোমরা এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা পরবর্তী যারা বারাণসীতে যাবে তাহলে আমার এই ভিডিওটা দেখে পুরো সম্পূর্ণ তথ্য বুঝতে পারবে। তাহলে বেশি দেরি না করে আর কি করবো, আমার হাতে এখন প্রচুর টাইম। এখানে কোথাও বসে থাকবার, ট্রেন দেবে 9 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনে উঠে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মেট্রো স্টেশন, আর এই মেট্রো স্টেশনের পাশে দাঁড়িয়ে আছে পূর্বা এক্সপ্রেস। যেহেতু হাতে এখন অনেক টাইম আছে, মেট্রো স্টেশন থেকে এদিকে যে সোজা রাস্তা চলে যাচ্ছে ওদিকে যাবো। এই যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো। তো বন্ধুরা, ফাইনালি ঢুকে গেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ভেতরে। আর আমার পেছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিনা ওয়েটিং রুম, আপার ক্লাস ওয়েটিং রুম। এখানে নিলাম 1 ঘন্টার জন্য, এখানে পার পার্সন 22 টাকা করে নেবে। 1 ঘন্টা তোমরা এসিতে বসে থাকতে পারবে। যেহেতু আমার হাতে অনেক টাইম আছে, ওই জন্য রুমটা নিতেই হলো, কিছু করার নেই। বাইরে প্রচন্ড গরম। আজকে হচ্ছে কিনা মার্চ মাসের 13 তারিখ, এখনই বিশাল গরম। আর আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন। এখানে কিছুক্ষণ বসে থাকবার, আমাদের ট্রেন দেখাচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্মে দেবে 9:15-র দিকে। 1 ঘন্টা কাটিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। আমার পেছনে ওয়েটিং রুম, আর এখান থেকে পুরো হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সটাকে পুরো দেখা যাচ্ছে। এদিকটায় কাজ চলছে, আর এদিকটায় আছে হাওড়া ব্রিজ। আর নিচ থেকে তোমরা দেখতে পাচ্ছ ব্যস্ততম হাওড়া স্টেশন, কত মানুষ আসছে যাচ্ছে। এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, ওদিকে গেলে পুরানো কমপ্লেক্সটা পড়বে। বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেল ওয়েটিং রুম থেকে বেরিয়ে গেলাম। আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ওল্ড কমপ্লেক্সের 9 নম্বর প্ল্যাটফর্ম। যখন আমি ঢুকেছিলাম হাওড়া স্টেশন, আমার বলতে ভুল হয়েছিল যে নিউ কমপ্লেক্স থেকে। এই নেতাজি এক্সপ্রেসটা ছাড়বে অ্যাকচুয়ালি এখানে হাওড়া স্টেশনের পুরানো কমপ্লেক্স থেকে। এখন সময় ওই ঘড়িতে 9টার মতন কাছাকাছি বাজে। এখন এখান থেকে বেরিয়ে যাব। চলো গিয়ে 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে উঠি, তোমাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করছি। এই আপার ক্লাস ওয়েটিং রুমটা ওল্ড কমপ্লেক্সের একদম যে প্ল্যাটফর্ম নাম্বার 10 থেকে 11 আছে, সেই 10 থেকে 11 তোমরা চলে আসবে, তার অপোজিটেই তোমরা তাকায় দেখতে পাবে এই আপার ক্লাস ওয়েটিং রুমটা। আমার পেছনে দেখতে পাচ্ছি সিঁড়ি করা আছে। এখান থেকে এখন নেমে যাবো 9 নম্বর প্ল্যাটফর্মের কাছে। বন্ধুরা, ট্রেনে উঠে পড়েছি। আর এই ট্রেনের আমার কোচ আছে সিটার এসিতে, আর আমার এখানে কোচ করেছে B1। তাই একটু ট্রেনের ব্যাপারে বলে দিই।
আরো 311 এই ট্রেনটি প্রতিদিনই হাওড়া স্টেশন থেকে ছাড়ে, আর এই ট্রেনটা প্রতিদিনই ছেড়ে কালকা পর্যন্ত যায়। কিন্তু আমার এই কালকা যাবো না, আমি এই ট্রেনে যাবো সেখানে দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত। আর এই ট্রেনটি ছেড়ে প্রথম স্টপ আছে তোমাদেরকে একটু বলে দিই। এটি প্রথমে হচ্ছে কিনা বর্ধমান জংশন, তারপরে দুর্গাপুর। আর এই ট্রেনটি ছাড়বে 9:55 থেকে, আর আমাদের দীনদয়াল উপাধ্যায় পৌঁছে দেবে সকাল 8:05 মতো। ট্রেন মোটামুটি সেই আগের পুরানো কোচগুলো নিয়েই চালাচ্ছে। আর এটা এসে তোমাদের কি কোচ দেখাবো, জানি সেই একই কোচ, তোমরা সবই জানো। চলো ট্রেন উঠি, দেখি ট্রেন। সময় 9:10 বাজে। নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট ডিলেতে আমাদের এই নেতাজি এক্সপ্রেস হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল। উঠে পড়েছি আমার সাইড আবার বাড়তে। এই ট্রেনটি হাওড়া থেকে বেরিয়ে 661 কিলোমিটার মতন পথ অতিক্রম করে আমাদের পৌঁছে যাবে দীনদয়াল উপাধ্যায় জংশনে। এর পরবর্তী স্টপ আছে বর্ধমান জংশন। দেখা যাক, হালকা হালকা তো রুটি খেলাম ট্রেনে উঠে, অনলাইনে অর্ডার করে কিছু খাওয়ার চেষ্টা করবো, যেটাই খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ট্রেনের ভাড়াগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে একটু ভাড়াগুলো দেখে নিও। আর এই ট্রেনের হচ্ছে কিনা ট্রেন সেমিকনের দিক দিয়ে প্রথমের দিকে দুটো জেনারেল আছে, পেছনের দিকে দুটো জেনারেল আছে, আর সেকেন্ড সিটিং আছে, থার্ড এসি আছে, 2 এসি আছে, আর ফার্স্ট ক্লাস এসিও আছে। ওই 11টার মতন বাজে। প্রায় আধ ঘন্টা ধরে আমরা চেষ্টা করলাম অনলাইনে খাবার অর্ডার দেওয়ার জন্য, কিন্তু ফোনের নেট একদম এখানে ছিল না, নেটওয়ার্ক। এখন 11টা বাজে, আমাদের বর্ধমান ঢোকার টাইম হয়ে গেছে, কিন্তু এখন আমাদের মানে অনলাইনে খাবার অর্ডার দিলাম। এখন অর্ডার নিল সেই দুর্গাপুর থেকে। দুর্গাপুরে ঢুকতে ঢুকতে প্রায় ওই 12টার কাছাকাছি হবে। অনলাইনে পেমেন্ট করতে হলো, যে ক্যাশ অন ডেলিভারির অপশান নেই, অনলাইনে পেমেন্ট করে দিলাম। প্রায় 225 টাকার মতো আমরা ভেজ নুডলস আর চিলি চিকেন অর্ডার দিলাম। 12টার সময় ঢুকবে, অনলাইনে পেমেন্টও করা হয়ে গেছে। এবার রাতের 12টায় দুর্গাপুরে ঢুকবে, দেখা যাক আদেও ডেলিভারি বয় পেমেন্ট খাবারটা নিয়ে আসে কিনা। খাবার নিয়ে আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো। হাওড়া থেকে বেরিয়ে নির্ধারিত সময় থেকে 18 মিনিট ডিলেতে আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর হাওড়া থেকে বর্ধমানের ডিস্টেন্স প্রায় ওই 98 কিলোমিটার। এখনই 18 মিনিট এটা ডিলেতে চলছে। আমার পেছনে দেখতে পাচ্ছ ট্রেনটি দাঁড়িয়ে আছে। এর পরের স্টপ দুর্গাপুর, আর ওখান থেকেই খাবার অর্ডার করেছিলাম, ওখান থেকেই খাবার উঠবে। সময় ঘড়ি প্রায় 12টা বাজে। ট্রেন মোটামুটি 5 মিনিট ডিলেতে আমাদের দুর্গাপুরে পৌঁছালো। আর আমি বলেছিলাম যে সেই দুর্গাপুর থেকে যে খাবার অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেই খাবারটা চলে এসছে। চলো তোমাদের সাথে দেখিয়ে দিই। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ নুডলস সঙ্গে চিলি চিকেন। বেশ গরম আছে খাওয়াটা। আর দুর্গাপুরে যেহেতু 2 মিনিটের স্টপ ছিল, সেই জন্য একদম মানে বেশি লেট করতে হয় না, গিয়ে দাঁড়ালাম গেটের সামনেই। আর যে ডেলিভারি বয় এসেছিল আমাদের খাবারটা দিয়ে চলে গেল। খাবারটা টেস্ট করি কেমন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু বেশ ভালোই গরম আছে খাওয়াটা। এই ভেজ নুডলস সঙ্গে চিলি চিকেন এখানে 4 পিস আছে। গরম গরম আছে, খাওয়াটা একদম গরম আছে, খুব টেস্টি আছে। তবে এই ট্রেনে প্যান্ট্রিকার আছে, তোমরা চাইলে এই ট্রেনের প্যান্ট্রিকার থেকেও খাবার অর্ডার দিয়ে খেতে পারো। কিন্তু ট্রেনের প্যান্ট্রিকারের খাবার তোমরা জানো কেমন অবস্থা, ততটা ভালো হয় না। ওই জন্য এইসব অর্ডার দেওয়া খাবারটা তোমরা যদি খেতে চাও, ওই অর্ডার দিয়ে খাবার খেতে পারো। খাবারের কোয়ালিটি নো ডাউট ভালো আছে। আর আমাদের এই ভেজ নুডলস আর চিলি চিকেন, এটা কম্বোটার দাম পড়েছে 250। খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া নো ডাউট ট্রেনের প্যান্টির খাবারের থেকে মাছ বেটার ছিল। এখন ঘড়িতে সময় 12টা 15 বাজে। ট্রেনের যে সমস্ত কো প্যাসেঞ্জারগুলো আছে অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমি আর বেশি দেরি করবো না, বিছানা করবো। এখানে বালিশ কম্বল চাদর সব কিছু দিয়েছে। 12টা 15 বাজে, খুব ঘুম পাচ্ছে। এর পরবর্তী স্টেশন আছে আসানসোল জংশন। একদম এখানে ঘুমিয়ে পড়বো, এখন লেট করবো না। ঘুম থেকে উঠে মানে যেখানে ঘুম ভাঙবে সেখান থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করবো। তাহলে গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। হাওড়া থেকে বেরিয়ে 561 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম সাসারাম জংশনে।
এখানে এই ট্রেনটি 2 মিনিট দাঁড়াবে, তারপরে বেরিয়ে যাবে এবং এর পরবর্তী স্টপ আছে ভাবুয়া রোড আর তারপরে দীনদয়াল উপাধ্যায় জংশন। ট্রেন আপাতত এই পর্যন্ত মানে ঠিকই চলেছে। এখন সময় ওই প্রায় ঘড়িতে 7টার মতন বাজে আর আমাদের দীনদয়াল পৌঁছানোর টাইম 8টা 5। দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছায়। হাওড়া থেকে বেরিয়ে 607 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো বিহারের ভাবুয়া রোড স্টেশনে। এখানে এই ট্রেনটি এই স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। এখানে 2 মিনিটের স্টপ আছে, এরপরে বেরিয়ে যাবে। আর এর পরবর্তী স্টেশনই হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন। হাওড়া থেকে বেরিয়ে 661 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকছে দীনদয়াল উপাধ্যায় জংশন, উত্তরপ্রদেশের প্রথম স্টেশন। আর আমরা নেমে যাবো এই স্টেশনে। এই স্টেশনে এই ট্রেনটি ঢোকার টাইম ছিল সকাল 8টা 5-এ। একদম নির্ধারিত সময়ে এই স্টেশনে ঢুকছে। হাওড়া থেকে বেরিয়ে 661 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো দীনদয়াল উপাধ্যায় জংশনে 7 নম্বর প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছ আমার পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে। আর এখান থেকে এবার আমাকে যেতে হবে বারাণসী। এখান থেকে বেরোবো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরে এখান থেকে যাব বারাণসী। আর বারাণসী গিয়ে ওখানে মানে হোটেল ঠিক করা আছে, ডাইরেক্ট গিয়ে হোটেলে উঠবো। চলো স্টেশন থেকে বেরোনো যাক। বেরিয়ে অটো করে বারাণসী পৌঁছাচ্ছি। আর অটোর ভাড়াটা কত কি নিচ্ছে সমস্ত কিছু তোমার সাথে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম স্টেশনের বাইরে এসে টোটোতে উঠে বললাম। এখন যেহেতু হোলির সময় এখানে টোটোর বিশাল ডিমান্ড, পারের 100 টাকা করে নিচ্ছে। আর এখান থেকে আমরা পৌঁছে দেবে বেনারসের গজলিয়া চক। এখন নো এন্ট্রি চলছে, যেখানে টোটো নেওয়া হবে সেখান থেকে আমাদের হোটেল মণিকর্ণিকা ঘাটের কাছে নেওয়া আছে, সেখানে হেঁটে হেঁটে যেতে হবে। সময় সকাল 9টার মতন বাজে। টোটো আমাদের যেখানে নামিয়ে দিল ওখান থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে আমাদের যেখানে হোটেল কাশিতে যে বারাণসীতে যে হোটেল বুক আছে সেই হোটেলের কাছে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ বারাণসীর হচ্ছে এটাই ফেমাস। তোমার চারিদিকে কি সরু সরু গলি দেখতে পাচ্ছ, আর প্রতিটা গলির এই যে দেয়ালগুলো আছে দেখো পেন্টিং গুলো করা আছে, কি সুন্দর লাগছে দেখতে। আমাদের এই রাস্তায় হেঁটে হেঁটে আমাদের যে হোটেল বুক করা আছে সেখানে পৌঁছাতে হবে। থেকে নেমে 1 কিলোমিটার আমরা হেঁটে হেঁটে আসলাম। এসে অবশেষে আমরা যে হোটেলে বুক করে এসেছিলাম সেই হোটেলে এসে পৌঁছালাম। হোটেল সংখ্যাটা এখানে আসতে আমাদের সময় লাগলো ওখান থেকে 15 মিনিটের মতন। আর এই বারাণসীর অলিগলি দিয়ে আসছিলাম, মানে একটু টাইম লাগলো। আর আজকে যেহেতু এখানে হোলি চলছে সেই জন্য মানে টোটাল যে আশেপাশে আসছিলাম তোমাদের দেখাচ্ছিলাম, সমস্ত কিছু দোকানপত্র সমস্ত বন্ধ। আর এখানে আসার সময় মানে ছাদ থেকে এখানে হোলি চলছে, হোলির সময় প্রচুর রং দিচ্ছে, ওই জন্য যে আসছিলাম আসার সময় রাস্তায় যে আসছিলাম তখন অতটা ভিডিও করা হয়নি। অবশেষে এসে এসে পৌঁছালাম হোটেলে। আর এখান থেকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাবো। এটাই দেখছো, এটাই এই সংকটা হোটেলে রিসেপশন এরিয়া। এখন হোলি চলছে, কোনো হোটেল ফাঁকা নেই, কোনো হোটেলের দরজাই খোলা দেখলাম না, এটাই খোলা আছে। আর এখানে যেহেতু আমাদের আগে থেকে বুকিং ছিল তাই জন্য কোনো অসুবিধা হলো না। আর এখান থেকে হচ্ছে মণিকর্ণিকা ঘাট, দশাশ্রমের ঘাট সমস্ত কিছুই কাছে আছে। আর কাশী বিশ্বনাথ মন্দিরও কাছে আছে, ওগুলোও তো
আমরা যে হোটেলে উঠেছি তোমরা দেখছো, এটাই সেই সংকটা গেস্ট হাউস। আমার সামনে হোটেলটা খুব সুন্দর। আর এই হোটেল আর এই হোটেলের পাশেই তোমরা দেখতে পাচ্ছ কাশী বিশ্বনাথ মন্দির। আর এই কাশী বিশ্বনাথ মন্দিরের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এদিক দিয়ে তো আমাদের সংকটা গেস্ট হাউস, আর এদিক দিয়ে যেটা চলে যাচ্ছে এদিক দিয়ে গেলেই গঙ্গার ঘাট পড়বে। আমরা উঠেছি এই সংকটা গেস্ট হাউসের 105 নম্বর রুম। এদিকে আছে রিসেপশন, আর এখান থেকে 105 নম্বর রুম। আর এখানে ঢুকেই রুমের ভেতরে একটা ছোটখাটো রুম, এখানে বেড আছে, এখানে তিনজন আরামসে, ধরো আমরা তিনজনই এসেছি। এখানে একটা আয়না আছে, এখানে একটা চেয়ার আছে, আর এদিকে বাথরুম আছে। মানে এই সময় সিজন টাইমে আমাদের থেকে যে ভাড়া নিয়েছে সেই অনুযায়ী এই হোটেলটা বেস্ট। তোমার সঙ্গে ভাড়াটা আমি একটু পরে শেয়ার করছি। বেরিয়ে পড়লাম হোটেল থেকে, এখন যাব দশেশ্বমের ঘাটের দিকে স্নান করার জন্য। এখন সময় ওই প্রায় 11টা বাজে, মন্দির খোলা আছে। মন্দির আজকে হোলির জন্য অতটা মন্দিরে লাইন টাইন নেই, দেখি ওইদিকে দশেশ্বমের ঘাট আছে, ওখানে চান করে যদি আজকে পুজো দেওয়াটা সম্ভব হয় আজকেই পুজো দিয়ে দেবো। চলে এসছি একদম দশেশ্বমের ঘাটের কাছে। আর এখানে দেখছো প্রচুর এখন মানে হোলি খেলায় দশেশ্বম মাসে মেতে উঠেছে। চারিদিকে রং, একদম রং দিয়ে হোলি খেলা হচ্ছে একদম। এখানে প্রচুর মানুষ, এখন বাজে প্রায় 12টা। দশেশ্বমের ঘাটের মহল আছে, চলে আসলাম। আর পেছনে দেখতে পাচ্ছ দশেশ্বমের ঘাট। আমাদের হোটেল থেকে এই পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো প্রায় ওই 5 থেকে 10 মিনিট। আর এখানে দেখছো আমাদের পেছনে প্রচুর মানুষ স্নান করছে, এবার ওখানে স্নানটা করবো। স্নান করে আবার হোটেলের দিকে ফিরবো, আর হোটেলের দিকে ফিরে কাশী বিশ্বনাথ মন্দিরে এসে পুজো দেবো। দশেশ্বর ঘাট থেকে স্নান করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আবার ওই হোটেলের দিকে ব্যাক করছি। এই ভিজে জামা কাপড়গুলো চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরোতে হবে। বেরিয়ে এখন মন্দিরের দিকে গেছিলাম, মন্দিরটা এখন বেশ খালি আছে এই দুপুর টাইমে। আর এই দুপুরেই ফাঁকার মধ্যে পুজো দিয়ে দেবো, যাতে কালকের দিনটা আরো আছে, কালকের দিনটা আরো অন্য জায়গায় ঘুরতে পারি। আর আজকে বিকালবেলা এই নৌকা বিহার করবো, সেগুলো সময় শেয়ার করবো। আর সন্ধ্যাবেলা তো আছেই আরতি। এখন যাচ্ছি হোটেলের দিকে, কিন্তু হোটেলে যাওয়ার পথে এই যে পেছনে আছে কাশী বিশ্বনাথ মন্দির, আর তার আছে পেছনেই আছে যে এই যে মানে মন্দির, এগুলো ঠিক মানে একটা রাজপ্রাসাদ মতো লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। এগুলো খুবই পুরানো। আর পেছনেই আছে গঙ্গা নদী, আর সেদিকে তোমরা দূরে দেখতে পাচ্ছ মণিকর্ণিকা ঘাট। বন্ধুরা চলে এসেছি একদম এই হোটেলের ছাদে। দেখতে পাচ্ছ এই হোটেলের ছাদটা বিশাল বড় আছে। আর এই ছাদ থেকে তোমরা এদিকে পেছনে তাকালেই ওখানে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আর এই দিক দিয়ে সোজা গেলেই দশেশ্বমের ঘাট। আর এই দিকে আমার সোজা এইদিকে তোমরা দেখতে পাচ্ছ মানুষ বসে আছে, ওটাই হচ্ছে এখানে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার রাস্তা। এখন রুমে চলে এসেছি, রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখনই এখান থেকে বেরোবো, কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবো। আর ওই যে দেখছো ওখান থেকে যে অনেক মানুষ ঢুকছে, ওখান থেকে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে ঢোকার 4 নম্বর গেট। আর আমার পেছনে ওই দিক দিয়ে সোজা গেলেই ওই যে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, ওখান দিয়ে গেলেই ওই ওপরটাতে আছে কাশী বিশ্বনাথ মন্দির, পুজো দিয়ে আসি। চলে আসলাম রেডি হয়ে একদম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। আমার পেছনেই তোমরা মন্দিরটি দেখতে পাচ্ছ। আর পেছনেই হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছ একটা ঘর মতন আছে, ওখানে জুতো, ব্যাগ, মোবাইল ফোন রেখে তারপর পুজো দিতে যেতে হবে। আর এদিকে ওইদিকে ডালার কাউন্টার আছে, ওখান থেকে নিতে হবে, নিয়ে ওইদিকে যেয়ে পুজো দিতে হবে। পুজো দিয়ে আসি, কারণ ভেতরে তো আর মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তোমাকে দেখাতে পারবো না। পুজোটা দিয়ে এসে তোমার সাথে পেছনে যে কাউন্টার ছিল ওখানে মোবাইল জমা দিতে বন্ধ হয়ে গেছে। এখন এদিকে মন্দিরের ওপরে যেতে হবে, ওপরে গিয়ে মোবাইল ফোন জমা করতে হবে, ব্যাগ জমা করতে হবে। আর মানে প্রচন্ড রোদ আছে, তাই খালি পায়ে আছি, পায়ে প্রচন্ড জ্বলছে, কিন্তু যে রোদের তাপ আছে অতটা গরম লাগছে না, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আছে। এখন এই পেছনে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কাশী বিশ্বনাথ ভবন, ওপরে যেতে হবে। চলো ওপরে যাই। চলে এসছি একদম মন্দিরের সামনে। আর সেই যে তোমরা হলুদ মতন চূড়া দেখতে পাচ্ছ ওটা সোনার, ওটাই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। আর এদিক দিয়ে যে সমস্ত ভবনগুলো আছে মানে প্রসাদ নিতে পারবো, এদিকে জুতো রাখতে হবে। সময় দুপুরে 1টা, পুজো দেওয়া হয়ে গেল। আজকে মার্চ মাসের 14 তারিখ, আজকে হোলির দিন। মানে বেড়াতে অতটা ভিড় নেই এখানে, মানে লাইন দিলাম, লাইন দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। মহাদেবের দর্শনও খুব সুন্দরভাবে হয়ে গেল। আর পেছনে দেখছো মন্দির, আর এখানেই আছে ফুড কোর্ট, এখান থেকে দুপুরে লাঞ্চটা করে নিলাম। এখানে ভেজ থালি আছে, অন্য আর নানান রকম খাওয়ার অপশন আছে।
তোমরা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে। আজ বাইরে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাইরে যেহেতু আজ হোলির সময় সমস্ত দোকান বন্ধ, কোনো দোকানই খোলা নেই, তাই জন্য এখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম। কিন্তু এখানে খাওয়া দাওয়ার রেটটা একটু বেশি আছে। আর পেছনেই আমাদের ভারত মাতার মূর্তি আছে। এবার যাব হোটেলের দিকে, আর বেশি সময় এখানে কাটাবো না, কারণ প্রচুর টায়ার্ড, একটু ঘুমাতে হবে। ঘুমিয়ে নিয়ে ঘুম থেকে উঠে আবার দুপুরবেলা বিকেলের দিকে বেরোবো, বিকেলের দিকে বেরিয়ে নৌকা ভ্রমণ করবো, সেটাও তোমার সঙ্গে শেয়ার করবো। আর তারপরে তো সন্ধ্যা আরতিটা আছেই। চলো তাহলে রুমে যাই, রুমে গিয়ে রেস্ট নিয়ে একেবারে তোমাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখনো সন্ধ্যা হয় না, বিকাল ওই 5টার মতন বাজে। হোটেল থেকে আবার বেরিয়ে পড়লাম, এখন চলে আসলাম 10-এর সময় ঘাটের কাছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ নৌকা দাঁড়িয়ে আছে, এখন এই নৌকা ভ্রমণ করবো। এখানে মানে নৌকা ভ্রমণ পার পার্সন 300 টাকা করে চাইছে। আর এক একটা নৌকা যদি রিজার্ভ করতে হয় 2000 টাকা করে চাইবে। টোটাল ওই কতগুলো ঘাট দেখা হবে বললো, সমস্ত ঘাট ঘুরিয়ে আবার এখানে নামিয়ে দেবে। দেখা যাক রিজার্ভে উঠি না শেয়ারিং এ উঠি, তাহলে নৌকায় উঠে তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো। বন্ধুরা উঠে পড়লাম নৌকোতে। আর এই নৌকো করে অনেকগুলো ঘাট এখানে দেখাবে। আর এই নৌকোতে ঘোরার জন্য এখানে পার হেড 300 টাকা করে নিল। রিজার্ভে ওখানে প্রচুর চাইছিল, ঘুরেও চাইছিল 2000-3000। রিজার্ভে চললাম না, এই ঘাটে এই নৌকায় উঠে পড়লাম। এই নৌকায় প্রায় 30 জনের মতন উঠেছে। পার হেড 300 টাকা করে নিচ্ছে, আর অনেকগুলো ঘাটই ঘুরে দেখাবে। দেখা যাক কতক্ষণের মধ্যে এই ঘাটটা ঘুরে মানে সমস্ত ঘাট ঘুরে কমপ্লিট হয়। আবার ওদিকে সন্ধ্যা 7টার সময় 10-এর সময় ঘাটে সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। আর এখানে যে ড্রাইভার আছে, এই ড্রাইভার মানে সমস্ত ঘাটে নিয়ে যাচ্ছে, আর সমস্ত ঘাটগুলোতে কি নাম আছে সেই সমস্ত ঘাটের নামগুলোকে বলে দিচ্ছে। আর সেই সব ঘাটের যে সমস্ত মাহাত্ম্য বা ইতিহাস আছে সেগুলোকে সমস্ত কিছু বলে বলে সমস্ত ঘাটকে ঘোরাচ্ছে। নৌকায় ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম লাস্ট ঘাট মণিকর্ণিকা ঘাটের কাছে। চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ওখানে এখনো চিতা জ্বলছে। এই আমার সামনে দেখতে পাচ্ছ এখন যে ঘাটটা ঢুকছে, এটাই হচ্ছে না মণিকর্ণিকা ঘাট। আর তার পাশেই আছে কাশী বিশ্বনাথ মন্দির। চলে এসছে একদম মণিকর্ণিকা ঘাটের কাছে। এখানে দেখছো তোমরা, এখানে 24 ঘন্টায় এখানে আগুন জ্বলতে থাকে, এই আগুন কখনো বন্ধ হয় না। পাশেই কাশী বিশ্বনাথ মন্দির। এখানে বিকেলবেলা এদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর এখানে মণিকর্ণিকা ঘাট এক অপূর্ব অনুভূতি। চারিদিকে নৌকা চলছে, সমস্ত মানুষ এখন এই নৌকা ভ্রমণই করছে। বন্ধুরা নৌকা ভ্রমণ হয়ে গেল। নৌকা ভ্রমণ টোটাল আমাদের 30খানার মতন ঘাট করালো, আর সময় লাগলো ওই প্রায় 1 ঘন্টার মতো। আর এখন আমরা চলে এসেছি 10-এর সময়ের ঘাটের কাছে। আর এই 10-এর সময়ের ঘাটে এখন আরতি শুরু হবে। দেখো কত মানুষ এসে বসে গেছে অলরেডি। প্রায় 6:15। এদিকে আরতি একভাবে সমস্ত সেজে উঠেছে। যারা এখানে বসতে পারেন, এখানে নৌকা আছে, নৌকার মধ্যেও দেখে মানে আরতি দেখতে পারবে। এখানে নৌকা থেকে আরতি দেখে আর সমস্ত ঘাট ঘুরিয়ে পাড়ের পাশে তোমরা চাইলে এখানে এইসব জায়গায় বসার জায়গা পাবে। এখান থেকে নৌকাতে বসেও এগুলো আরতি দেখতে পারো। এখনো বড় বাকি আছে আরতি শুরু হতে। অবশেষে ফাইনালি বহু অপেক্ষার পর 7টা বাজে ঠিক আরতি শুরু হবে। একদম পুরো সব রেডি, একদম মহল চুপ হয়ে গেছে।
এই শুরু হলো প্রথমেই 7টার সময় একদম আরতি। আজকে হোলির দিন এই বারাণসী দশমের আরতির ঘাটে প্রচুর ভিড় হয়েছিল। এখন তোমরা যে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে দেখছো, এটা ওই আরতি থেকেই সবাই ফিরছে। এখন সময় রাত্রির 9টা। এই রাস্তার অবস্থা দেখো, শুধু মানুষ আর মানুষ। এই হোলির দিনে আরতি থেকে শুধু ফিরছে দেখো। এই রাস্তা দিয়ে গেলে রাধাস্বামীর ঘাট সোজা, আর এখান থেকে আরতি শেষ হয়েছে। আর এখন মানুষ দেখো, কত মানুষ বেরোচ্ছে। প্রচুর মানুষ এসেছে এই হোলির মধ্যে বারাণসীতে। আরতির শেষে এখন একটু লোকজন কমে গেছে। চলে আসলাম আরেকবার দশমের ঘাটের কাছে। আর পেছনে দেখতে পাচ্ছ ঘাট, আর এই ঘাটগুলোতে আরতিগুলো হয়েছিল। এখন এখানে গোলাপ ফুল পড়ে আছে, আর এই ঘাটগুলো এখন মানে যেখানে আরতি হয়েছে সেই জায়গাটাকে পরিষ্কার করা হচ্ছে। এখন মানুষজন কমে গেছে, এখন জায়গাটা খুবই ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই হোলির দিনে এখন মানে প্রচুর মানুষ আছে। এখন ঘড়িতে সময় প্রায় 8:30টার মতন বাজে। বন্ধুরা, দশমের ঘাট থেকে হাঁটতে হাঁটতে আমরা আবার চলে আসলাম কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে। এখন ঘড়িতে প্রায় ওই 9:30টার মতন বাজে। মন্দির এখনো খোলা আছে। আর আজকে যেহেতু হোলির জন্য মানে বাইরে প্রায় দোকানই বন্ধ, 2-1টা দোকান খোলা আছে। মানে ডিনারের জন্য প্রচুর খোঁজাখুঁজি করার পরে তেমন মানে রুটি ফুটি ভাত টাত কিছুই পেলাম না। বাইরেতে গিয়ে ইডলি ডোসা খেয়ে নিলাম। এখন চলে আসলাম মন্দিরে কিছু ছবি তোলার জন্য। এখন মন্দিরের চারিদিকে লাইট জ্বলে গেছে। দিনের বেলা প্রচুর আলোর জন্য ছবি তুলতে পারিনি। চলো এখান থেকে ছবি টবি তুলে একদম পুরো হোটেলে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর ভিডিওটা বেশি বড় করবো না। হোটেলে গিয়েই হোটেলের মানে কত কি ভাড়া নিয়েছে, হোটেলের চেক আউট টাইম, চেক ইন টাইম সবকিছু তোমার সঙ্গে শেয়ার করে এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করবো। মন্দিরের ভেতরে আরেকটু তোমাদের ডিটেলস শেয়ার করি। এই যে এইদিকে ভেতরে গেলে কাশী বিশ্বনাথ মন্দির, ওদিকে তো আর ক্যামেরা অ্যালাউ নেই, ওদিকে তাই না তোমাদের কিছু দেখাতে পারলাম না। আর এদিকেই আছে ফুড কোর্ট, তোমরা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো, কিন্তু এখানে একটু খাওয়া দাওয়ার দাম একটু বেশি আছে। আর এদিকেই আছে ভারত মাতার মন্দির, আর তার পাশেই আছে এখানে একটা 3D শো। এখানে লেখা আছে যে 11 মিনিটে মানে তোমাদের 3D শোটা দেখাবে আর 150 টাকা। আর এই যে 11 মিনিট যে শোটা দেখাবে সেটা হচ্ছে এখানে এদিকে কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে যে সমস্ত আরতিগুলো হয় সেগুলো এখানে লাইভ 3D শো এর মাধ্যমে দেখাবে। 11 মিনিট 150 টাকা। তোমরা চাইলে এটাকেও এক্সপিরিয়েন্স করতে পারো। ঘড়িতে সময় এখন প্রায় ওই 10:30টা বাজে। আমরা চলে আসলাম আমাদের যে হোটেল আছে শঙ্করা গেস্ট হাউস, তার একদম ছাদে। এখান থেকে মন্দিরের ভিউটা খুবই অসাধারণ। তাহলে বন্ধুরা, একদিনে বারাণসীতে এসে একদিনে যে সমস্ত জায়গাগুলো ঘুরলাম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদম ট্রেন থেকে নেমে কাশী বিশ্বনাথ মন্দিরে ঘোরা, দশমের ঘাটে স্নান করা, নৌকো বিহার, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। এই ভিডিওটা হচ্ছে কিনা বারাণসী ভ্রমণের আমার প্রথম পার্ট, আর এর দ্বিতীয় পার্টও খুব তাড়াতাড়ি আসবে। এর দ্বিতীয় পার্টে আমি যে সমস্ত জায়গাগুলো ঘুরবো সেই সমস্ত জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে আমি যে হোটেলে আছি শঙ্করা গেস্ট হাউস, সেই হোটেলের মানে কত ভাড়া তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখো হোলির সময় মানে ছুটিতে প্রচুর মানুষ এই বারাণসীতে এসেছে। আর এই হোটেলে আমরা আগে থেকেই ফোন করে এসেছিলাম। আর এই হোটেলে আমাদের সব থেকে মানে কম দাম পড়েছে এই হোটেলটাতে। আরও অন্যান্য যে সমস্ত হোটেলগুলো ছিল সে সমস্ত জিজ্ঞাসা করেছি, সেখানে এখন রেট প্রচুর চলছে। এই হোটেলে আমাদের পার নাইট 1200 টাকা করে নিচ্ছে নন এসিতে। ওই জন্য এই হোটেলটা বুক করলাম। এই হোটেলটা একদম তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে কাশী বিশ্বনাথ মন্দির, আর তার পাশে এই হোটেলটা অবস্থিত। একদম কাছে সমস্ত কিছু, দশমের ঘাট, মণিকর্ণিকা ঘাট, কাশী বিশ্বনাথ মন্দির সমস্ত কিছু হোটেল থেকে একদম কাছে, পায়ে হাঁটা পথ। তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না, প্রচুর ঘুম পাচ্ছে, প্রায় 10:30 বেজে গেছে। এখন ঘুমোতে হবে, একটু রেস্ট হয়নি, সারাদিন ঘুরেছি, প্রচুর হেঁটেছি। এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভিডিওটাতে ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, এইরকম ধরনের ভিডিও দেখতে ভালোবাসো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, আবার দেখা হবে এই ভিডিওর নেক্সট পার্টে।